রকস্টার সাহেব, এনিথিং রং? এভাবে তাকিয়ে আছেন যে? বর্ণার ভাবান্তর হলো কই। দৃঢ় চোয়ালে তাকিয়ে রইল কঠোর দৃষ্টি ফেলে। টেবিলের কিনারা হাতের মুঠোয় এমনভাবে চেপে ধরল যেন গুড়িয়ে রেখে দিতে পারলেই তৃপ্তি মিটবে। দাঁতে দাঁত নিষ্পেষিত করে জবাব দিল, এক্সকিউজ মি ডক্টর, এরা আমার চোখ, এদের মালিক আমি। যখন যেভাবে ইচ্ছে তাকাতে পারি, কৈফিয়ত দিতে হবে? অ্যাবসলিউটলি নট। ক্ষণকাল স্থির চেয়ে ঠোঁটে ঠোঁট টিপে মৃদু হেসে দুদিকে মাথা নাড়াল মেহরাব। এহেন কঠোর প্রত্যুত্তরে অপমানিত বোধ করল না, বরং কেন যেন হাসি পেল। এমাচিউরদের মতো লাগছিল বর্ণর হাবভাব। প্রাইমারি স্কুলের বাচ্চারা সামান্য কারণে যেভাবে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, অনেকটা তাদের মতো মনোভাব। বর্ণ নজর এড়ায়নি মেহরাবের হাসি। গলা ঝেড়ে কেশে মেহরাব বলল পুনরায়, কি খাবেন রকস্টার? কেন, আপনি খাইয়ে দেবেন? অদ্ভুত কথাবার্তায় বর্ণ নিজেও খানিক চকিত হলো। ঘোরের মাঝে অবুঝের মতো কিসব বলে যাচ্ছে। তার ব্যক্তিত্বের সাথে আদৌ এসব যায়? বিরক্তিতে চবাচক শব্দ তুলে কপালে আঙুল ঘষে। রাগলে মেজাজ নিয়ন্ত্রণ হারিয়ে তার ভাঙচুর সামনেজনকে তিক্ত আঘাতে জর্জরিত করতে একটুও বিবেকে বাধে না, অনুশোচনা হয় না। তবে ডক্টর মেহরাবের প্রতি সে বিশেষ কৃতজ্ঞ। আফটার অল, ফুলকে সুস্থ করার পেছনে তার অবদান রয়েছে। নচেত। মেহরাবের নজর গেল বর্ণ ডান হাতের দিকে। দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। গত রাত খোলা দরজা রেখে উদম পিঠে ঘুমে বুঁদ হয়েছিল নিজ কক্ষে। ভোরবেলা মায়রার বিস্মিত কণ্ঠে ঘুম ছুটে। মেহরাব, পিঠে কি হয়েছে রে তোর? 4 আঙুলের ছাপ মনে হচ্ছে। এটা মানুষের নাকি কোনো জন্তুর? ব্যথা অনুভব হচ্ছিল তার, কিন্তু পিঠ হাতড়ে দেখেনি। আপুর কথায় আয়নার পিঠ পিছে দেখে সত্যিই 4 আঙুলের কালছিটে ছাপ পড়ে আছে, যার সম্পূর্ণ ক্রেডিট রকস্টার রাসবিহান বর্ণর। যাক, তবু মন্দ নয়। সিঁড়ি গড়িয়ে হাত পা নাক সিট ভাঙে হসপিটালে বেডে শুয়ে পড়ার চেয়ে এন্টারটেনমেন্ট নিউজে একা বিষয় চোখে পড়ছে। হেডলাইন, রকস্টার রাসবিহান বর্ণ এখন ঢাকায়। ইতিপূর্বে পরিচয় গোপন রেখে এখানে তার পদধূলি পড়লেও বোধ করি আড়াল থেকে তার ডেকে রাখা মুখখানি কেউ দেখে নিয়েছে এবারে। ভিডিও করে নেটে প্রকাশও করেছে। শেরাটন ঢাকা হোটেলে কাল সন্ধ্যাবেলায় ফ্যানরা সবে ঘিরে রেখেছিল বেশ খানিক সময়। অটোগ্রাফারও দিয়েছে অহরহ। নিজের ইমেজ সতেজ রাখতে বর্ণ আবার পটুদের শীর্ষে। মেজাজ খোয়ার যাক, বিরক্তে মাথার শিরা ছিঁড়ে যাক, দাঁতে দাঁত চেপে অধর থেকে নজর কাড়া হাসি সরাতে ভুল হয় না তার শুভাকাঙ্ক্ষীদের সামনে। আজ ইন্টারভিউ আছে সন্ধ্যা 7টায়। লোকেশন ঢাকার আশেপাশেই। বর্ণর সুঠাম দেহে পরিধানে আছে কুচকুচে কালো লেদার জ্যাকেট, সিলভার এমব্রয়ডারি করা হোয়াইট টি শার্ট, ফেডেড ব্লু জিন্স, পায়ে চকচকে ব্ল্যাক স্লিকার। পুরুষটির হাঁটার ধরন, চোখের সৌচালো ক্ষুরদার দৃষ্টি, এমনকি প্রতিটি স্টেপই গম্ভীর্য আত্মবিশ্বাসপূর্ণ। তাতে অভিজাত্য লেপ্টানো। আইজা ছেলের দিকে মোহিত চোখে বেশ অনেকক্ষণ চেয়েছিলেন। মনে মনে দোয়া করেন ছেলে তার সব দিকেই পারফেক্ট, মাশাআল্লাহ। খালি মাত্রাতিরিক্ত রাগী, অথচ বর্ণার চলনে বলনে সহজে বোঝা যায় না। তিনিও বুঝতেন না, যদি না সেদিন অভ্রর সাথে দেখানো সেই নিষ্ঠুর প্রতিক্রিয়া না দেখতে পেতেন। বর্ণ কিন্তু জেদি, নিষেধের প্রতি তার শুরু থেকে একটু বেশি আকর্ষণ। খানিক পরে বেরোবে ইন্টারভিউর উদ্দেশ্যে। হসপিটাল এসেছিল বর্ণ কোনো বিশেষ কারণেই। ব্যাস, পা দুটো যেন অবচেতনই হোটেল ছেড়ে এখানে উপস্থিত হয়েছে। সুখ তখন হুইল চেয়ারে, ডান পাটা হাঁটু থেকে পায়ের পাতা অবধি আজও ব্যান্ডেজ চুপানো। বর্ণকে দেখা মাত্র মুখ লুকিয়ে আইজের আঁচলের তলদেশে চলে গেল। বর্ণ এক ঝলক তাকে দেখে আম্মুর দিকে চায় প্রশ্নাতীত। ভদ্রমহিলা বলেন, ডক্টরের পরামর্শে করিডোর ঘুরিয়ে আনছি। অনেকদিন তো পড়েছিল বেডে,
এখন একটু রুম ছেড়ে বের হওয়ার প্রয়োজন নয় কি? সুখের মাথায় হাত বুলিয়ে দিলে নাইজা। রুবাইয়াত ফ্ল্যাটে গেছে কোনো দরকারে। সাইমাকেও সাথে নিয়েছে। নুরা তামিজ সাহেবের সাথে বাহিরে। ধীর ধীর চোখে ঘুমের সামনে থেকে আঁচল সরালো সুখ। চোখ তুলে একবার বর্ণকে দেখে নজর নামিয়ে নিলেও মানুষটির দৃষ্টি সরায় না, এক দৃষ্টিতে চেয়ে রইল। চুলগুলো আগের তুলনায় খানিক বেড়েছে সুখের। কানের লতি অবধি ডেকে আছে। হলদেটে ফর্সা মুখশ্রীটা ফ্যাকাশে রক্তশূন্যর মতো লাগছিল। শুষ্ক ঠোঁটজোড়া নিষ্প্রভ, চোখের দৃষ্টিতে চঞ্চলতা খুঁজে পাওয়া দুষ্কর। সব জেনে ধুধু মরুভূমি। বনসুখকে ডাকে না, সে জানে মেয়েটা সাড়া দেবে না। ইচ্ছাকৃত হাতের ঘড়ির ওয়ালেট ফ্লোরে ফেলে দিল হঠাৎ। স্রোতে ভেসে আওয়াজের মতো ঘড়ি স্লিপ খেয়ে খানিক দূরে চলে যায়, প্রায় বেডের নিচে। সাবধানে বর্ণ দেখলে তা পড়ে গেল। দাঁড়াও, ঘড়ি আমি এনে দিচ্ছি। আইজা ছেলের বেপরোয়া পড়ায় হতাশ হয়ে সুখকে স্থির রেখে পিছনে গিয়ে ঘড়ি তুলতে নিতে যান। ওয়ালেট হুইলচেয়ারের নিকটেই পড়েছে। বন্যা আচমকা ঝুঁকে গেল সেদিকে। কাঙ্ক্ষিত জিনিসটা হাতে তুলে তড়িৎ উঠে না গিয়ে ফট করে সুখের দিকে ফিরে। সে সময় সেও আর চোখে চেয়েছিল বোধ করি। বন্যর চক্ষু হাসল। অধর যুগল দেখা যায়নি মাস্কের আড়ালে। আই মিস ইউ, ফ্লাওয়ার কুইন। আই ফেন্ট অ্যান ইম্পর্টিনেন্স ডিপ ইন মাই হার্ট। সত্যি বলছি, এমন অনুভূতির সাথে আমি কিন্তু পরিচিত ছিলাম না। ফুল, ডু ইউ নো হোয়াই দিস ইজ হ্যাপেনিং? সুখের কর্ণকৌঠরে পৌঁছালো বর্ণর আবেশমাখা ফিসফিস স্বর। তার কি বিস্ময়! প্রফুল্লে বা হতবাগে আনন্দশ্রু বিসর্জন দেওয়া উচিত নয়। বহুকালের আকাঙ্ক্ষা এতদিনে পূরণ হয়েছে বলে, অথচ সে তখন পাথুরে চোখে অদৃশ্যে তাকিয়ে। কোনো প্রতিক্রিয়া নেই। সীমাহীন অত্যধিক উচ্ছ্বাসের ঘাটতি ছিল তার সুখশ্রীতে। বর্ণ কিঞ্চিৎ অবাক হয়েছিল কিনা বোঝা বড় দায়, তবে সুখের নিথর মুখশ্রীকে বোবা চোখে চেয়েছিল অল্পক্ষণ। কোথাও একটা অদৃশ্য দহন হচ্ছিল কি বর্ণর অন্তঃস্থলের গহীনে। একটা চিনচিনে সূক্ষ্ম ব্যথার উপদ্রব হয়েছিল হৃৎপিণ্ডে। হুটহাট মনে পড়েছে কি সেদিন সুখের ক্রন্দরত কথাগুলো। এমন একদিন আসবে যেদিন আপনি আমার হাত চাইবেন, আমায় ডাকবেন, কিন্তু সেদিন আমি পাগলা প্রেমিকা হয়ে সাড়া দেব না। কাল থেকে মাহির কিছু একটা বলতে চাইছে, কিন্তু সাহসে ধরছে না বর্ণর সামনে মুখ খুলতে। আর চোখে চাই। সিটে মাথা হেলিয়ে বরাবরের মতো বর্ণ চোখ বোঝে, কিন্তু ঘুমন্ত নয়। হঠাৎ করেই মুখ খুলল। কিছু জানতে চাস? সুযোগ যেন নিজেই ধরা দিল। স্টিয়ারিংয়ে হাত চালাতে চালাতে মাহির গলা খাকারি দিয়ে মৃদু গলায় কৌতূহল মিশিয়ে বলল, বস, মিশমিকে কি শাস্তি দিয়েছেন? জানা খুব প্রয়োজন। মাহির হতাশ হয়। সে বর্ণর অ্যাসিস্ট্যান্ট শুধু, তার এই একটি আর্টের। জনসাধারণের আড়ালে থাকা বর্ণর স্পেশাল চরিত্র সম্পর্কে একটু একটু ধারণা থাকলেও বেশি দূর অবগত নয়। অনেকবার সেই গ্যাংয়ের প্রবেশের আগ্রহ দেখালেও বর্ণর অগ্নিশীতল দৃষ্টি দেখে মনের ভাব মনের পুষে রেখে দিয়েছে সযত্নে। এই বসটাও না, চোখের ইশারায় বেশি কথা বলে, মুখের চেয়ে বেশি হাত পা চালায়। আজব প্রাণী। বন্ধুরত চোখেই বর্ণ বাঁকা হাসে। রাত গভীর থেকে গভীরতায় ধাবিত হচ্ছে টিকটিক। ব্যস্ত শহর ধীরে ধীরে নীরবতাকে গ্রাস করছে। বর্ণ হুট করে চোখ মেলে গাড়ির বাহিরে আয়নায় দৃষ্টি নিক্ষেপণ করে। একটা বাইকার আসছে পিছু পিছু। তার কিছু দূরে চোখে হাঁটালো আরো চেনা অচেনা বাইক চোখে পড়বে। একটা বৃত্তিকার অগ্নিরেখা, বৃত্তের চারপাশে ঊর্ধ্বমুখী দাউ দাউ জ্বলছে অগ্নিশিখা। এই আগুন যেন চেতনার আগুন নয়। এটা পানিতে নিভে না, বরং দ্বিগুণ ধ্বংসাত্মক হয়ে স্ফুলিঙ্গ ছড়ায়। এটা এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে না। কন্ট্রোলার যতটুকু কামনা করে ততটুকু সীমাবদ্ধ থাকে। হলদেটে আগুনের তেজ বাড়তে বাড়তে ক্ষণে ক্ষণে রক্তিম হয়ে ওঠে। বৃত্তের ঠিক মাঝ বরাবর একটা নারী দেহ শুয়ে আছে।
ঠিক শুয়ে নেই, বরং সে বাধ্য। উঠে দাঁড়ানোর সামর্থ্য হারিয়েছে। দেহের আকর্ষণীয় মসৃণ ত্বকগুলো সটর্ষ বৃদ্ধের মতো ঝুলে গেছে। মাংস গলতে শুরু করেছে। নারীটির নাম বোধহয় মিশমি। বোধহয় বলার কারণ হলো তাকে দেখে শনাক্ত করার উপায় নাই। কে সে? এমনকি তার নিকটতম আপনজনও এই অবস্থায় তাকে দেখতে শনাক্ত তো দূর, ভয়ে পিছু ছিটকে পড়বে বহুদূর। বর্ণতার মুখের কথা রেখেছে। সেদিন মিশমিকে ওয়ার্ন করা হয়েছিল, যদি সে কখনো কোনোদিন শিখদের পরিবারের দিকে ক্ষতের উদ্দেশ্যে চোখ তুলেও তাকায়, তার এই সস্তার শরীর জ্বালিয়ে দেওয়া হবে। মিশমি শেষ পর্যন্ত পায়ে পর্যন্ত পড়েছিল একটু বাঁচার, কিন্তু নিষ্ঠুর হৃদয়হীনের মন গলাতে সক্ষম হয়নি। তার অবস্থান হয়েছে আগুনের মধ্যভাগে, খানিক দূরত্ব বজায় রেখে গোলাকার হয়ে আগুন জ্বলছে থই থই। আগুনের উচ্চতা মাথার উপরিভাগ অবধি। সে তবুও এই নাশকতা থেকে বেরোতে পারত, যদি না আগুনের আগে উঁচু দালানের সম কাচের মতো ধবধবে স্বচ্ছ দেখতে জিনিসটা না হতো। ওটা কাচ না। মিশমি তাকিয়েছিল একবার। মানবদেহ সেটায় লাগতেই ইলেকট্রিক শকের মতো অনুভূতি দিয়ে তাকে ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। দ্বিতীয়বার সাহস হয়নি তার ধারে কাছে যেতে। অতঃপর ধীরে ধীরে মৃত্যুকে বরণ করতে হবে নিজেরই চোখের সামনে। এমন তো হওয়ার কথা ছিল না। তার পাপের পরিধি কি এতটাই বিশাল যে পরিণতি এতটাই ভয়ঙ্কর হতে হলো? গত হলো প্রায় 4 সপ্তাহ। আর সুখ বাড়ি ফিরবে। দীর্ঘদিন পর বাড়িতে রব একটা ভাব ফুটে উঠেছে যেমন। আইজা রান্নাঘরে, তার পাশ থেকে সানন্দে এটা ওটা রেডি করে এগিয়ে দিচ্ছে তুফা আর রামসা। এ বাড়িতে চুলোয় আগুন ধরানোর দায়িত্ব কেবল বাড়ির বউদের। ধারণা করা যায় যদি 1000টা মেইডও থাকে, তবু রুবাইয়াত কিংবা আইজাও রান্না করবে। সপ্তাহে 3 দিন 12টা থেকে 3টে পর্যন্ত ব্যান্ডের সাথে বনর রিহার্সাল থাকে। আজও আছে, অতএব সে বাড়ি নেই। হানিফা বেগমের উৎকণ্ঠা বেশি লক্ষ্য করা যায় সুখকে দেখায়। অভ্র মুখ বাঁকিয়ে পাশে বসল ড্রয়িং স্পেসে। কি বুড়ি, হঠাৎ দাজ্জালের দল পাল্টে পীর দরবেশ হয়ে গেল যে? ওহ, সুখ আপিকে বহুদিন গালমন্দ করতে না পেরে হার্টের যন্ত্রণা বেড়েছে নির্ঘাত। কোথাও অ্যাটাক প্যাটাক হয়ে যাবে না তো বুড়ি? তোমার হার্ট কিন্তু এমনিতেই দুর্বল। বৃদ্ধা বেজায় খেপে গেলেন। দুর্বল হাতখানা তুলে হুঁশিয়ারি দেন। সুরু বান্দর, এটা কি দেখছস? একটা দিমো গালের নিচে। আমি কি সবসময় ওর গালমন্দ করতাম নাকি? আদর তো করতে দেখলাম না কোনোদিন। আমার চোখ কি তবে এতদিন ছানি পড়া ছিল? অব্র, ইয়েস মম। বাধ্যর মতো জবাব দিয়ে পিছু ঘুরে অব্র। আইজা চোখ রাঙালেন। কতবার নিষেধ করেছি দাদুর সাথে এভাবে কথা বলতে। উনি এ বাড়ির বয়োজ্যেষ্ঠ। থমকে যাওয়া চোখে আশেপাশে তাকায় সুখ। ওপর থেকে ফুল ছিটাচ্ছে তুফা, নুরা আর অব্র। তাদের এহেন পাগলামোতে সুখ শুষ্ক ঠোঁটে একবার নিষ্প্রাণ হেসেছিল কেবল। পর থেকে চুপটি করে আছে। তামিজ সাহেবের হাত থেকে তুফা হুইলচেয়ারে করে সুখকে এগিয়ে নিল ড্রয়িং রুমের দিকে। মাথা ঘুরাচ্ছে রুবাইয়াতের। অনুভূতি এমন যেন পুরো পৃথিবীটা ঘুরছে। চোখ মেলে রাখা কষ্টকর। আইজা ওনাকে রুমে দিয়ে এলেন। হানিফা বেগম জানতে চাইলেন সুখে অনেকক্ষণ পর্যবেক্ষণের পর। কেমন আছিস নাতনি? কণ্ঠস্বর কোমল। দাদুর মুখে এমন সুর শুনতে সুখের কান দুটো সর্বদা মুখিয়ে থাকত, অথচ আজ তেমন প্রতিক্রিয়া দেখালো না। প্রায় অল্পক্ষণ পরেই গাঢ় কাত করে উত্তর দিয়েছে, ভালো। ড্রয়িং রুমে একজন উপস্থিত ছিল আগে থেকেই, আসফিয়ান বর্ণ। সুখের চোখে চোখ পড়ল হঠাৎ করে। ঘন ঘন দুদিকে মাথা জাকিয়ে মেয়েটা দ্রুত মাথা নামিয়েছিল। বর্ণ এগিয়ে আসে ধীরে, ঠোঁট নাড়িয়ে নিঃশব্দে বলল বোধহয়, ওয়েলকাম জানেমান। গ্রাউন্ড ফ্লোরে ফাঁকা রুম অবশিষ্ট নেই। সুখে রাখা হবে সেকেন্ড ফ্লোরে। রুবাইয়াত নিজের নিকটে নিজেদের বেডরুমে রাখতে চাইছিলেন মেয়েকে। তামিজ সাহেবও সম্মতি দেন। পরে তুফা বলল, সুখের সাথে সেকেন্ড ফ্লোরে কোনো একটা রুম না হয় সেই থাকবে। আইজার মনে ধরল কথাখানা। ছোট যাকে বুঝিয়ে রাজি করালেন ভদ্র মহিলা।
সারাদিন মেয়ের কাছেই তো থাকবে, ব্যাস রাতের কিছু ঘন্টাই তো ব্যাপার। রুবাইয়াতের ভয় তখন অন্য কোথাও, আর তা হলো সাইমা। অব্রর পাশের রুম পরিষ্কার করা হয়েছে, বেডের চাদর পাল্টে পরিপাকে সকল জিনিস মুছে ধুয়ে একদম ঝকঝকে পরিষ্কার। যদিও সপ্তাহে দুবার করে বাড়ির প্রতিটি ফাঁকা রুমগুলো পরিষ্কার করা হয়। হুইল চেয়ার সমেত সুখ ড্রেসিং টেবিলের সামনে বসে অপলক চেয়ে রয় স্বচ্ছ গ্লাসে। হসপিটাল থাকাকালীন সময়ে তার সামনে আয়না তুলে ধরা নিষেধাজ্ঞা ছিল ডক্টরের। সেখানে থাকতে নিজের প্রতিবিম্ব দেখা হয়নি। ব্যালকনির থাই গ্লাস খোলা, বিকেলের সূর্যের তীক্ষ্ণ রোশনি কিছুটা রুমে এসে ঠাঁই নিয়েছে আবছা। সুখ কাঁদছে না আজ, চোখে কোনো দুঃখ নেই, নেই কোনো হতাশা, নির্বাক চাহনি স্থির। একবার মাথায় হাত বুলিয়ে নেয়, যে ঝরঝরে কালো রেশমি চুলগুলো আগে পুরো পিঠে চড়ে বেড়াতো, তা এখন হয় না কিছু। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। সুখ বুঝি তেমন পাথরের রূপ নিয়েছে। তার বহুদিনের যত্নে গড়া চুল, তুলা শখের চুল আর নেই, অথচ তাকে একটু হাহাকার ছুঁতে পারছে না। অথচ এই চুল তার অনুমতির চেয়ে কিঞ্চিত ছেটে দেওয়া হয়েছে বলেই একদিন কেঁদে কেটে বুক ভাসিয়েছিল। সুখ পাখি, এমন মনমরা হয়ে আছিস কেন রে? দেখতে কিন্তু একটু ভালো লাগছে না। তোফা ড্রেসিং টেবিলে হেলান দিয়ে বসল। সুখের মুখশ্রী এখন দেখা যাচ্ছে না আয়নায়। সে হাসল সুখও। তোফা পুনরায় বলে হতাশ কণ্ঠে, শুধু ঠোঁট বাঁকিয়ে অল্প একটু হাসলে হবে? হাত নেড়ে প্রাণ খুলে কথা বল। জানিস বাড়ির প্রত্যেকে কত মিস করেছে তোকে। রামসা, আতিফ ভাই, আসলাম, পালোয়ান সবাই তোর ফিরে আসতে কত খুশি। অথচ তুই কারোর সাথে কোনো কথাই বললি না, দাদুর সাথেও না। তুই আন্দাজ করতে পারিস বুড়িটা বহুত মিস করছে তোকে। হুট করে মেঝেতে নেমে এসে সুখের বরাবর হলো, চুলগুলো আলতো হাতে কপাল থেকে সরিয়ে ফ্যাকাশে হাস্যহীন মুখটা চিবুক ধরে উপরে তুলে বলল তোফা, চুল কেটে ফেলা হয়েছে দেখে মন খারাপ? দুঃখ পাস না, সব আগের মতো হয়ে যাবে। বি কনফিডেন্স। নূরা এলো টমিকে নিয়ে। তোফার কাছ থেকে নিজের দিকে সুখকে ঘুরিয়ে টমির কোলে তুলে দিল। দেখো দেখো কিভাবে তোমার কোলে চুপটি করে আছে টমিটা। এই বজ্জাতিন আমার চেয়ে তোমায় বেশি ভালোবাসে, দেখতে পাচ্ছ? সুখ আকম্মত চাইল চোখ নামিয়ে। সত্যিটা টমি চুপটি করে বসে দৃষ্টি আকর্ষণ করতে তার চোখের দিকে মুখ বাড়িয়ে রেখেছে। নীরবে কিছু একটা বুঝিয়ে নিচ্ছে যেন। নিষ্প্রাণ প্রাণীদের এই অদ্ভুত বোবা ভাষা কিছুটা সুখ বুঝে, কেননা তাদের সাথে অল্প বিস্তর সুখের ভাষাও মিলে যায়। আলতো হাতে মাথায় বুলিয়ে দিতেই মুখ নুয়ে নেয় টমি। সুখ চোখ তুলে নূরার দিকে চাইতেই বাচ্চা মেয়েটা উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, ও নো সুখ, তোমায় এই হেয়ার কাটে একদম বেবি বেবি লাগছে। আমার তো কিউট একটা বেবি ভেবে কুট্টুস করে কিসি দিতে ইচ্ছে করছে। অভ্র আসছিল দরজা থেকে এক পা দুপা ফেলে, নজর ডুবে আছে ফোনে। কিবোর্ড চলতে থাকা চঞ্চল আঙুল থমকে গেল হঠাৎ। বুড়ো কুসকে মাথা তুলে সামনে তাকালো, অতঃপর দ্রুত কদমে নূরার পাশে এসে মাথায় গাঁটটা মেরে টুলে বসে ব্যঙ্গ করে শুধায়, আয়নায় নিজের থোবরা দেখেছিস? বাইরে বেরোলে বেবি বলে লোকে কতবার গাল টেনে দোকানে নিয়ে ললিপপ কিনে দেয়, হিসেব আছে ফাজিল? বর্ণর কাছ থেকে কালো সানগ্লাসটা নিয়েছে আজ, মাথায় আটকানো ছিল। অভ্রর গাঁটটা সইতে না পেরে গ্লাসখানা ছিটকে মেঝেতে পড়ে গেল টুপ করে। অচিরেই ক্ষিপ্র হয়ে ওঠে নূরা। অভ্রর পেটে কিল ঘুষি বসিয়ে বলো, রাগতিত স্বরে, হাড় কিপটে তুমি, নিজে কখনো কিনে দিয়েছ? এই ধানি লঙ্কা কত বড় না শোকর দেখেছ সুকাপি? আমার বাবার খেয়ে আমার বাবার টাকায় পড়ে কি না আমাকেই কিপটে ডাকে? একে তো গাঁটটি বোসকা হাতে ধরিয়ে বাড়িতে বাহিরে ছুঁড়ে ফেলা উচিত। চুল উড়িয়ে চোখে সানগ্লাস ঢেলে কোমরে হাত রেখে নূরা পরপর অপর হাতে তুড়ি বাজিয়ে দাম্ভিক গলায় গম্ভীর স্বরে বলল, অব্র, বিহেভ ইউর সেলফ, ডোন্ট ক্রস লিমিট।
ঠোঁটে ঠোঁট চেপে হেসে ফেলল সুখ। আগের হাসির চেয়ে এবারে প্রাণোচ্ছল দেখালো। তা দেখে অভ্রর পেটে কনুইয়ের গুঁতো দিয়ে নুরা খুশিতে লাফিয়ে ওঠে। ইয়াও! সুখ মিষ্টি করে হেসেছে। আমার কথায় হেসেছে। বেডে শুতে চাইছে সুখ। অভ্র তুফা চিন্তায় পড়ল। সুখের পুরো শরীরে আঘাতের ক্ষতচিহ্ন আর প্লাস্টেড। কোথা থেকে ধরবে তারা? যদি ব্যথা পায়? তুফা বলল, তোরা এখানে থাক, আমি বরং ছোট মামাকে ডাকি। অভ্র হেঁটে যায়। আমি যাচ্ছি। কি হয়েছে? চেনা পরিচিত পুরুষালী গম্ভীর বরড স্বর। স্বরের মালিক আসফিয়ান বনু। তুফা অবাক হবে কি হবে না দ্বিধাদ্বন্দ্বিত। প্রথমত, বনু রিহার্সাল থেকে আজ সময়ের পূর্বে ফিরেছে। এখন আবার সেদে সেদে রুমের সামনে দাঁড়িয়ে কি হয়েছে জানতেও চাইছে। অথচ এমন নম্রতামূলক ব্যবহার পুরুষটি নিজের চরিত্র থেকে বিয়োগ করেছে বহুকাল। সুখকে কিভাবে বেডে তুলবো বুঝতে পারছি না ভাইয়া, একটু হেল্প করবে? বর্ণ শীতল চোখে প্রথমে সুখের দিকে চায়। তুফার ওড়না খামচে ধরে আছে। নিষ্প্রাণ চোখে দুদিকে মাথা নেড়ে বোধ হয় না বুঝাচ্ছে। নির্বিকার চিত্তে মানুষটি এগিয়ে আসে। সুখ ধীরে ধীরে গুটিয়ে নিচ্ছিল নিজেকে। তুফার ওড়না ছেড়ে দেয়। আমি দেখছি। বর্ণর গম্ভীর স্বর। ডোন্ট ওয়ারি সুখ, ভাইয়া হেল্প করবে। ভাইয়া আমাকে লাগবে? নো নিড। তুফা সরে যেতে সুখ এক ঝলক তাকিয়ে দৃষ্টি মেঝেতে রাখল। ভাবমূর্তি দেখে মনে হচ্ছে আজও সে বর্ণকে ভয় পাচ্ছে। বেশ কিছুক্ষণ বর্ণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে খানিক কাছাকাছি গিয়ে আপদমস্তক পর্যবেক্ষণ করে। ডান হাতের বাহুতে, মাথায়, হাঁটুতে এখনো প্লাস্টেড। বর্ণ আচমকা ঝুঁকে গিয়ে কোমরে স্পর্শ করতে নিলে সুখ দুর্বল হাতে ঠেলে দিল। বর্ণ বুড়ো গুটিয়ে এবার চোখে চোখ রাখে। সুখ নজর সরায় না, বরং অন্ধের মতো স্থির নেত্রে চেয়ে রইল। বর্ণর হাত ততক্ষণে পুনরায় কোমর ছুঁয়ে নিয়েছে। আমি জ্বলন্ত আগ্নেয়গিরি লাভা নয় যে ছুঁয়ে দিলেই জ্বলসে যাবে, অথচ তার চেয়ে কম কিছুও নয়, তা বর্ণ নিজেও জানে এবং মানে। সুখের শরীর তখন ঈষৎ কম্পিত হলেও মুখশ্রী ছিল অনুভূতি শূন্য। এক ঝটকায় কোলে তুলে নিতেই ঝড়বস্তুর মতো থ মেরে বর্ণকে দেখল সুখ। চোখ কুঁচকে নিল হুট করে। বর্ণর কি আসে যায় তাতে? নিঃসংকোচে বেডে বসিয়ে দিতে গিয়ে হঠাৎই আলতো ঠোঁট ঘষে গেল সুখের মসৃণ কপালে। বর্ণ ডোক গিলল বোধ করি। আর চোখে এক পলক সুখকে দেখে গটগট পায়ে প্রস্থান করল কক্ষ। শিখদের নিবাসে আজ আত্মীয় স্বজনের ঢল। আইজার ভাই বোন এবং তাদের ছেলে মেয়ে, তদ্রুপ রুবাইয়াতের মা, দুই বোন ও তাদের ছেলে মেয়ে, সকলে সুখকে দেখতে এসেছে। প্রতিবেশীরাও দেখে গিয়েছে গতকাল। আজও কেউ কেউ এসেছে। সুখের বুক অব্দি চাদর টানা। হানিফা বেগম বলেছেন, ওসব ব্যান্ডেজ বাঁধা শরীরের ভাঙাচোরা জায়গা যেন মানুষকে না দেখায়, এতে নজর লাগতে পারে। পরবর্তীতে সুখের যন্ত্রণা আরও দ্বিগুণ বাড়বে। বৃদ্ধের কথা রেখেছে রুবাইয়াত। যথাসম্ভব আঘাতপ্রাপ্ত স্থান চাদরে ঢেকে দিয়েছে। অনেকেই একটা কমন প্রশ্ন, সুখের এমন অবস্থা হলো কি করে? বলা বাহুল্য, সুখ নিখোঁজ হওয়ার ঘটনা এখনও এক কান দু কান হয়নি। তা আজও পুলিশ স্টেশন এবং শিখদের পরিবারের মাঝেই আবদ্ধ, এবং তাদের মাঝে যাদের হাতের পেছনে ছিল তন্মধ্য একজন মিশমি। মাহিরকে শিখদের নিবাসে থাকতে বলে বর্ণ বাইক নিয়ে কোথাও একটা বেরিয়েছে। জানা নেই কোন কাজে, আবার কোথায় বোম ব্লাস্ট করতে গেছে। তুফার সাথে কথা বলতে ইতিউতি করছিল ছেলেটা, অথচ বাগে পাচ্ছে না। তাছাড়া তুফা নিজেও এড়িয়ে চলছে বিগত 2-3 মাস ধরে। অবশ্য এতে মেয়েটার কোনো হাত নেই, সেই তো মানা করেছিল। বাড়ি ভর্তি মেহমান। 9 বছরের নাবালক শিশু থেকে সাধারণত বৃদ্ধা পর্যন্ত এসেছে। ড্রয়িং রুমে অভ্র এবং তার সমবয়সী ও ছোট বড় একাধিক কাজিন জামায়াত হয়েছে। তুফাও বসেছিল। মাহির রিডিং রুম থেকে মুখ বাড়িয়ে দুবার উকি দিয়ে দেখতে পেরেছে, তবে এখন দেখা যাচ্ছে না।
সিঁড়ি চড়ে উপরে গিয়ে উঠছে। মাহির নিজে উঠে দাঁড়ালো। তুফা। আকস্মাৎ কণ্ঠে নিজের নাম শুনে থমকে গেল তুফার পদযুগল। বুকটা চলছে উঠে ধরপড়িয়ে। অল্পক্ষণ স্থির দাঁড়িয়ে রয় সে। কণ্ঠটি তার ভীষণ পরিচিত। ঠোঁটে জোরপূর্বক হাসি রেখে ধীর স্থির পিছু ঘুরে। সেকেন্ড ফ্লোর। করিডোরে আপাতত দুজন ছাড়া কাউকে চোখে পড়ছে না। মাহির ইতস্তত মুখে এগিয়ে এলো। কিছু বলতে চান মাহির ভাই? বলতে অনেক কিছুই চাইছে মাহির, তবে সব কি বলা যায়? হঠাৎ তুফার এক হাত হেঁচকা টানে পাশের ফাঁকা রুমে ঢুকে দৌড় আটকে দিল। তুফা আটকে উঠে। করছেনটা কি মাহির? মাহির কোমল চোখে তাকাতেই চুপ হয়ে নজর সরিয়ে নেয়। শ্বাস আটকে আসছে, হৃদয় কাঁপছে। মাহির কি তা বুঝতে পারছে? সরি এমন ব্যবহারের জন্য। আইজা আন্টি আসছিল, দুজনকে একসাথে দেখলে কি না কি ভাবে। প্রশ্ন উদয় হলেও মুখ ফুটে করা হয়নি। চোখ মুখ কঠিন করে ভরায়। কিছু বলবেন? যেতে পারি আমি? মাহির গলা খাকারি দিয়ে লম্বা এক দম ছেড়ে তুফার দৃষ্টিতে দৃষ্টি স্থাপন করে। কথা ভুলে গিয়ে এভাবে চেয়ে থাকলো সেকেন্ড কয়েক। তুফা শুষ্ক ডোক গিলে, গলা শুকিয়ে আসছে ক্রমশ। মাহিরের ওই দৃষ্টিতে কিছু তো ছিল যা সে পড়তে অপারগ। সরি বলার কিছু তোমায়? তাচ্ছিল্য হাসে তুফা। সরি আমাকে? নিঃসন্দেহে আমার সাথে এমন কোনো অপরাধ করেনি যার জন্য সরি শব্দটা প্রয়োজন। মলিন হেসে সজোরে উপন্যাস মাথা ঝাঁকালো মাহির। সেদিন তুফাকে শুধু কল করতে নিষেধ করেনি, আরও একটা কথা বলেছিল। বলেছিল সে একজনকে ভীষণ ভালোবাসে। তার পছন্দ নয় কোনো মেয়ে ঘন ঘন মাহিরকে কল করো। তুফা এক বাক্যে মেনে নিয়েছে সব। কোনো জবাবদিহি, কোনো প্রমাণ চায়নি। সন্তর্পণে নিজের অভ্যাস পাল্টে নিয়েছে। মাহিরকে ডিস্টার্ব করা ছেড়ে দিয়েছে। সে ততটাও বেহায়া নয়। বিপরীত পক্ষের বারণ সত্ত্বেও যেচে তার আশেপাশে ঘুরবে। থাক না কিছু অপ্রাপ্তি, ভালোবাসলে কি পেতেই হবে? তুফা চলে আসতে পা বাড়ানোর পর মাহির একটা কথা বলেছিল। মাহির, সিঙ্গেল ওয়ার্ডটা তোমার মুখে শুনতে দারুণ ভালো লেগেছে। ডিনার টেবিলে প্লেটে হাত রেখে অন্যমনস্কে ভাত নাড়াচাড়া করে চলছে সামিয়া। চোখ বেয়ে অঝরে অশ্রু গড়িয়ে পড়ে। মুশফিক হায়দার নেই বাড়িতে, ফিরছেন না দুদিন হতে চলল। বুয়া রান্নাঘরে, সামিয়ার মুখোমুখি হতাশ মুখে বসে আছে অনু, মিশমির কাজে। হুপিয়ার কত কাঁদবে একটা নিষ্ঠুর মেয়ের জন্য, যে তোমাদের ছায়াতেটুকু দেখতে চায় না বলে রাতের আধারে স্বেচ্ছায় হারিয়ে গেছে। হুপিয়ার কেঁদো না প্লিজ। যে না বুঝে হারিয়ে যায় তাকে ফিরে পাওয়ার সম্ভাবনা, তাকে কিন্তু যে নিজ থেকে হারিয়ে যায় তাকে ততক্ষণ পর্যন্ত পাওয়ার দুষ্কর যতক্ষণ না সে চায়। আমরা ওর মনটা এতটাই বিষিয়ে তুলেছি যে বাচ্চাটা আমাদের ছায়াও দেখতে চায় না। এমন কোনো সন্তান হয় আদৌ? আমি বিশ্বাস করি না। ওর নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে অনু। আমার বাচ্চাটা অতটাও খারাপ না। আমি ঠোঁট কামড়ে বুক ভাঙা কান্না আটকানোর চেষ্টা করলেন সামিয়া। রাত তখন 11টার ঘরে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। অনু উঠে দাঁড়ায়। আমি দেখছি। দোর খুলে হতবুদ্ধি চেয়ে রইল অনু। হাতে ফুলের বুকে নিয়ে দুটো পুরুষ দাঁড়িয়ে। মুখোশের আড়ালে ছিল মুখশ্রী। দৃশ্যমান চোখ দুটোর চাহনি যেন ধারালো তরবারি। অনুর চিনতে অসুবিধা হচ্ছে। একসময় খুলে ফেলতেই রমণী বিস্মিত দৃষ্টিতে বাখারা হয়ে চাইল। রকস্টার আসফিয়ান বলল গম্ভীর গলায়, আপনার জন্য দুটো নিউজ, একটা গুড অন্যটা ব্যাড। মৃদু হাসি ছিটকে আসে স্বর থেকে। হুইচ অন উড ইউ লাইক টু হেয়ার ফার্স্ট মিসেস হায়দার? বুকেটা এগিয়ে দিল নিজ উদ্যোগে। সামিয়া বাকশূন্য চোখে তাকালো ফুলের তোড়ায়। পরে অনুকে ইশারা দেয় আসফিয়ান বর্ণর হাত থেকে সেটা নিতে। গণমাধ্যমে ছড়িয়ে আছে মিশমির উধাও হয়ে যাওয়ার ব্যাপারটা। মুশফিক হায়দার চারপাশের পজিটিভ নেগেটিভ মন্তব্য এড়াতে এবং মেয়েকে খুঁজে পেতে মশমির রেখে যাওয়া চিরকুট সহ আরও অনেক তথ্য শেয়ার করেছেন। আরও একটি বিষয় জানা গেছে, নিখোঁজ হওয়ার 2-3 দিনের
এ দেশ থেকে বাহিরে পাড়ি দেওয়া যাত্রীদের মাঝে মিশমির নাম কিংবা ছবির সাথে কারো ম্যাচ পড়েনি। অতএব ধারণা করা হয় সে এখনও দেশে আছে। এমনও হতে পারে মিশমির নিজের আদল বদলে এতক্ষণে অন্য দেশে চলে গেছে। এত ছলতাচুরি, এত অভিনয়, এতে তার লাভটা কোথায়? কি চায় সে? বর্ণ সহানুভূতি দেখাতে ইতিপূর্বে আরও দুবার এসেছে এ বাড়ি। মুশফিক হায়দারকে বলেছে খুব অমায়িক স্বরে, আমরাই তো তার করা সেদিনের অন্যায় ক্ষমা করে দিয়েছি। চাইলে ওকে খুঁজে পেতে আপনাদের সাহায্য করতে পারি। নিজের ছেলে মনে করে ভরসা রাখতে পারেন। কথার সুরে তাচ্ছিল্য মিশ্রণ ছিল, যা বোঝার ক্ষমতা মুশফিক হায়দারের ছিল না তখন। বাবা হায়দার একমাত্র মেয়েকে হারিয়ে ভেঙে পড়েছিলেন যে, সাধ্যমতো সর্বক্ষমতা প্রয়োগ করেও মেয়েকে খুঁজে পেতে ব্যর্থ হয়ে তিনি বর্ণকে একবার বিশ্বাস করতে চাইলেন। সামিয়া দীর্ঘ শ্বাস ফেলে, বর্ণের মুখে গুড নিউজ মানে নিশ্চয়ই মিশমির কোনো খোঁজ নিয়ে এসেছে। তিনি নড়েচড়ে বসে কৌতূহলী হয়ে বলেন, গুড নিউজটা আগে শুনি। মিশমিকে পেয়েছ? বর্ণ ভুরু তুলে সেকেন্ড কয়েক একনাগারে চেয়ে রইল, যে চাহনিতে যে কেউ বিব্রত বোধ করবে। সামিয়াও করল অল্প বিস্তার। ঠোঁটে ঠোঁট গুজে বর্ণ মাথা নেড়ে শুধু বলে, দরদি মায়ের মন যেন প্রফুল্লে নেচে দুলে উঠল আচমকা। কোথায় ও? তৎক্ষণাৎ উঠে গিয়ে ছুটল দৌড়ের দিকে। হুট করে বর্ণ সোফা থেকে উঠে দাঁড়ায়। মহিলা ব্যাড নিউজ না শুনেই ছুটছে। ব্যাড ম্যানার, সে বলল পিছু থেকে। ফরচুন হেলথ কেয়ারস ট্রামা অ্যান্ড বার্ন সেন্টার। পথিমধ্যেই থমকে যায় ভদ্রমহিলার পদচারণ। বর্ণ সেন্টার? ওখানে তো পোড়া রুগীদের চিকিৎসা দেওয়া হয়। তবে কি মিশমি? ও ওখানে কি? বর্ণ গা ঝেড়ে পা চালিয়ে এগিয়ে আসে। নিকটে এসে বলল ধীর গলায়, মিমি মেবি আপনাদেরই মেয়ে। হোয়াট ইউর কাইন্ড ইনফরমেশন? চেহারা দেখে চিনবেন না? ডিএনএ টেস্ট প্রয়োজন হতে পারে। যদিও আতপোড়া আই কার্ডে আপনাদের মেয়ের ডিটেলসই দেওয়া। হুপ্পি! পা ধুলে পড়ে যেতে নিলে অন্য দুহাতে জাপটে ধরে সামিয়াকে। শরীরের ভারসাম্য হারিয়ে দুজনেই মেঝেতে বসে পড়ে। গড়গড়িয়ে চোখ অশ্রু ঝরে। হু হু ডুকরে ওঠে অস্ফুট স্বরে। কে যেন বলছে সামিয়া। সুখের রক্তাক্ত নিথর দেহের সংবাদ বোধহয় এমনি নেতিয়ে পড়ে আর্তনাদ করছিল রুবাইয়াত। বর্ণ সঠিক মনে পড়ে না। সেদিন খেয়ালই দিতে পারেনি তখন। তার সম্পূর্ণ ধ্যান জ্ঞান ফুলিতেই নিবদ্ধ ছিল কিছু মুহূর্তের জন্য। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলের এখনও নতুন আছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং গল্পটি ভালো লাগলে একটি লাইক দিও। ধন্যবাদ সবাইকে।